ভাবে এই আজকের দিনে যখন তিনি চলে যেতে শুরু করেছিলেন, মানে পালিয়ে যাচ্ছিলেন, সেই সময় ধরা পড়ে গিয়েছিলেন। তাদের চক্রান্তে না তারই রাজ্যের মধ্যে থাকা তারই আভ্যন্তরীণ সৈন্য সামন্ত যারা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল তার সহযোগিতা করেনি। একইভাবে আজকের দিনে হিটলারের বিরোধিতা করার জন্য 1000 মানুষকে হিটলার পুড়িয়ে মেরেছিলেন, হত্যা করেছিলেন। এই তিনটে ঘটনা আমি বললাম, এই তিনটে ঘটনার সঙ্গে আমাদের বর্তমান সময় এবং আন্দোলন বিশেষভাবে সম্পর্কযুক্ত বলে তার কনক্লুশন আমি শেষে টানব। আমরা জানি যে 22 এপ্রিল হাইকোর্টের এক অসঙ্গতিপূর্ণ ত্রুটিপূর্ণ এক বিচারের কারণে আমরা চাকরিচ্যুত হই এবং সুপ্রিম কোর্টে যখন পরবর্তী 1 বছর পরে 23 এপ্রিল জাস্টিস সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমারের বেঞ্চ সেই জাজমেন্টের পুনরাবৃত্তি করলেন, এখানে আমরা দেখলাম যে শাসক দুর্নীতি করল, যে শাসক দুর্নীতিগ্রস্ত, যে শাসক চাকরি চুরি করে আমাদের রাস্তায় নামালো, সেই শাসকের বিরুদ্ধে বিচার বিভাগ কোন পদক্ষেপ নিল না। এবং আপনারা এটাও জানেন যে এই প্যানেল সর্বোচ্চ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই তার দ্বারা বিশেষভাবে তদন্ত করে তারা রিপোর্টও দিয়েছিল যে এই প্যানেলের মধ্যে 15,403 জন অর্থাৎ 92 এবং 86% শিক্ষক শিক্ষিকা আছেন যাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই। আপনারা হয়তো জেনে থাকবেন বা এতদিন জেনে গিয়েছেন, সিঙ্গেল বেঞ্চের একজন জাজ জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন এই কেসের প্রথম বিচার কার্য শুরু করেছিলেন তখন বিরুদ্ধ পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন এবং ফিরদৌস শামীম তারা বলেছিলেন এসএসসির দ্বারা কোনো কিছুই গ্রহণ করা সম্ভব নয় কারণ তারা দুর্নীতিগ্রস্ত, এবং তারা সিবিআই তদন্ত চেয়েছিলেন এবং জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তা দিয়েছিলেন। তারপরে সেই সিবিআই তদন্তের পর যারা অপরাধী, যারা নেতাদের টাকা দিয়ে অনৈতিক উপায়ে চাকরি পেয়েছিল তাদের নাম সামনে আসে, নির্দেশ দেওয়া হয় তাদেরকে এসএসসির যে নিয়ম অর্থাৎ 17C সেই রুল কার্যকর করে তাদেরকে টার্মিনেট করতে। এসএসসি সেই কাজ শুরু করে, কিন্তু টেন্টেড ক্যান্ডিডেটরা আবার চলে যায় ডিভিশন বেঞ্চ, সুব্রত তালুকদারের বেঞ্চ। সেই সুব্রত তালুকদারের বেঞ্চে যখন যায় তখন তারাও একই রায় বহাল রাখে। কিন্তু আপনারা দেখুন অদ্ভুত ভাবে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ যারা আমরা বৈধভাবে চাকরি পেয়েছি তাদের বিরুদ্ধে কোন রকম কথা বলেননি, তারা কিন্তু সিবিআই এর রিপোর্টটাকে মেনে নিয়েছিল। কিন্তু তারপরে অবৈধভাবে চাকরি প্রাপকরা যারা পেয়েছিল তারা চলে গেল সুপ্রিম কোর্টে, তারা গেল বেলা ত্রিবেদীর বেঞ্চে। প্রত্যেকটা ঘটনাকে আপনারা মেলাবেন। যে বেলা ত্রিবেদীর নাম বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে রেকমেন্ড করা হয়েছে, সেই বেলা ত্রিবেদী একটা স্পেশাল বেঞ্চ তৈরি করলো কোথায়? হাইকোর্টে। 2 জন জাজকে দায়িত্ব দিলেন, একজনের নাম সাব্বির রশিদি আর একজনের নাম হচ্ছে দেবাংশু বসাক। কেন দায়িত্ব দিলেন? না দায়িত্ব দিলেন এই জন্য যে যারা অবৈধভাবে চাকরি পেয়ে টার্মিনেট হচ্ছিল তারা সুপ্রিম কোর্টে গিয়ে বলেছিল যে আমাদের এরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়নি, তাই আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার জন্যই ওই স্পেশাল বেঞ্চ তৈরি করা হয়েছিল। তাই ওই বেঞ্চটা ছিল স্পেশালি টেন্টেডদের জন্য, আমাদের জন্য নয়। কিন্তু অদ্ভুত ভাবে এই দেবাংশু বসাক এবং সাব্বির রশিদি তারা আমাদের কাছে একটা করে অস্পষ্ট
জন্য একটা ছোট্ট পাতা পাঠিয়ে দিল এবং আমাদেরকে দিয়ে সই করিয়ে নিল। তারপর 6 মাসের যে টাইম লাইন সেটাকে বাদ দিয়ে তারা 22শে এপ্রিল ঠিক লোকসভা ভোটের আগে আগে পুরো প্যানেলটা ক্যান্সেল করে দিল। এটা আমি মনে করি এটা একটা ভয়ঙ্কর রকমের একটা চক্রান্ত, একটা সম্পূর্ণরূপে রাজনৈতিক ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্র যার কারণে আমরা ভুসে গিয়েছি, যার কারণে আমাদের চাকরি গিয়েছে। সুপ্রিম কোর্টের যে জাজমেন্টটা হলো আপনারা জানেন, অদ্ভুত ধরনের এক জাজমেন্ট। সেখানে যারা টেন্টেড তাদের টাকা ফেরত দিতে হবে, তারা পরীক্ষায় বসতে পারবে না, আর যারা আনটেন্টেড তাদের বেলায় তারা চাকরিতে ফিরতে পারবে না। যে বিষয় নিয়ে কোর্টরুমে কোনো আলোচনাই হলো না, সেটাকে সিদ্ধান্ত হিসাবে টেনে দিয়ে তারা প্যানেলটাকে ক্যান্সেল করে দেওয়া হলো। কিন্তু যে সরকার দুর্নীতিগ্রস্ত তার কোনো শাস্তি ঘোষণা করা হলো না। যে স্কুল সার্ভিস দুর্নীতিগ্রস্ত তার হাতেই পরীক্ষা নেওয়ার দায়িত্ব দেওয়া হলো। অদ্ভুত ধরনের বিচার যে জাজমেন্ট কপি তার প্রত্যেকটা ছত্রে ছত্রে ভুল। আমরা আশাবাদী যে আমরা যে রিভিউ পিটিশনে গিয়েছি সেখান থেকেই আমরা ফিরে আসবো। কেন ফিরে আসবো? কারণ জাজমেন্টটা এত বাজে এবং জঘন্য রকমের ভুল আছে প্রত্যেকটা ছত্রে ছত্রে। এরকম জাজমেন্ট আপনি জীবনে দেখতে পাবেন না। নিজেই এক কথা বলছেন, আবার নিজেই তারপরে এমন একটা মানে জাজমেন্ট আসছেন যে জাজমেন্টটা নিজের কথারই পরিপন্থী। তো এইরকম একটা জাজমেন্ট দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও আমাদের অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে আমরা লক্ষ্য করছি যে আমরা 15,403 জন শিক্ষক শিক্ষিকা যাদের সংখ্যাটা প্রচুর, কিন্তু তারপরেও আমরা আমাদের হয়তো কোথাও অনৈক্য আছে, আমরা হয়তো ইতিহাসের ওই লড়াইগুলোর মতো রেখাপাত করতে পারছি না, কিন্তু আমাদের সংখ্যাটা প্রচুর। আমরা হয়তো অনেকে পরীক্ষার কথা ভাবছি ভিতরে ভিতরে। স্কুল সার্ভিস কমিশনের কাছে যে পরীক্ষার নোটিশ সেটা নিয়েও আমরা আন্দোলন চালিয়েছিলাম। আপনারা দেখবেন বিকাশ ভবনে থেকে আচার্য সদন, এরাও থেকে ভাঙচুর, ডিআই অফিসে তালাবন্ধ পর্যন্ত কর্মসূচি রেখেছিলাম। আজকেও আমরা ডিআই অফিসে, অনেকে বলছেন ডিআই অফিসে কেন হচ্ছেন? কারণ এই ডিআই অফিসে আমরা একদিন তালা মেরেছিলাম, কারণ এই ডিআই অফিস থেকে টেন্টেডদেরও কিন্তু স্যালারি হতো, আর এখান থেকে টেন্টেডদেরও কিন্তু যে রেকমেন্ডেশন আর অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটাও ভেরিফাই করা হয়েছিল আমাদের মতো আনটেন্টেডদের ক্যান্ডিডেটদের সঙ্গে সঙ্গে। তাই তার এড়িয়ে যেতে পারে না। যে টার্মিনেশনের বক্তব্যটা সুপ্রিম কোর্টে ছিল অযোগ্যদের, সেটাও এরা কার্যকর করেনি এখনো পর্যন্ত। তাই এরা তাই এড়িয়ে যেতে পারে না। এবং এখন আমরা দেখছি স্কুলে স্কুলে এসএলএসটি শিক্ষক শিক্ষিকাদের ভয়ঙ্কর রকমের একটা অপদস্থ করা হচ্ছে। আমরা আপনাদের কাছে বলছি, এই চাকরিটায় আমার বিকল্প কিছু চাকরি চাই না, এই চাকরিটাই আমার চাই। কারণ এই চাকরিটা ওই টেন্টেড ক্যান্ডিডেটদের মতো নেতাকে টাকা দিয়ে চাকরি আমরা পাইনি। তাই এই অধিকারটাকে আমরা ছেড়ে দেবো না। যেমন ভাবে ওই সাঁওতাল বিদ্রোহের মতো বিদ্রোহ ঘোষণা করা হয়েছিল, অসম লড়াইটা যেন আমরা শেষ পর্যন্ত জিততে পারি, সেই লড়াইয়ের মানসিকতা নিয়ে আমরা লড়বো। শাসক যত বড়ই শক্তিশালী হোক আর বিচার ব্যবস্থা যত বড়ই বায়াস্ত, তার কাছ থেকে সবকিছু পরিবর্তন সম্ভব, শুধু লড়াইয়ের মধ্যে দিয়ে তা করা নয়। আমরা দেখেছি দিল্লির কৃষক আন্দোলনের ইতিহাস, আমরা দেখেছি এনআরসি আন্দোলনের ইতিহাস, আমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের যে বিরুদ্ধে যে লড়াই সেই ইতিহাসকেও আমরা জানি। এই চাকরিটা আমরা ফেরাবই, এটা আমাদের দৃঢ় সংকল্প, ফেরাবো। আপনাদের আরো বলি, সামনের মাসের মানে এই তার থেকেই মাস পড়ে যাচ্ছে, 12 থেকে 13 তারিখের মধ্যে আমরা একটা ভয়ঙ্কর আন্দোলনের দিকে যাব। হতে পারে সেই আন্দোলনটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় এবং খুবই প্রয়োজন। এটা আপনাদের আমরা অগ্রিম জানিয়ে রাখছি, ভীষণ প্রয়োজন। এবং সেই আন্দোলনটা আমাদের করতেই হবে। সে আন্দোলন
আমরা সামনেই থাকবো, কুলি আমরা যাবো, কারণ বারবার খেয়েছি, কসবাতেও খেয়েছি, বিকাশ ভবনে 3 বার 4 বার 5 বার করে পুলিশ নিয়ে গেছে। আমি একদম পরিষ্কার বলছি, যদি গুলি খায় আমরা সামনে থেকে যাবো না, কয়েকজন আমরা খাবই, কিন্তু এই চাকরি আমার দরকার। 4 মাস পরে এই চাকরিটা পেয়েছিলাম। ব্যক্তিগত ভাবে বলি, আমার আগে 145টা ওএমআর মিস্টার ক্যান্ডিডেট ছিল, তারপরেও চাকরিটা পেয়েছিলাম। 4 মাস পড়লে হয়তো এই চাকরিটা আমি আবার পাবো, কিন্তু আমার কাছে যে সিনারিওটা তৈরি করা হয়েছে, যে প্রোপাগান্ডাটা তৈরি করা হয়েছে, তার যদি সমস্ত চাকরি হারিয়ে আমি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে যাই, তখন বলবে সোলার প্যানেলের ক্যান্ডিডেট নিশ্চয়ই টাকা দিয়েছিল। এই জায়গাটা অপমানজনক জায়গাটা, আর সমাজের কাছে এই জায়গাটা আমাদের তৈরি করে দিয়েছে। আপনি বলুন, যখন আপনি 3 তারিখের পর স্কুল গিয়েছিলেন, আপনার স্কুলটাকে অপরিচিত মনে হয়নি? আপনার কলিগরা আপনার দিতে টাকায়নি? ছাত্রদের সামনে কেমন একটা অপরিচিত বলে মনে হয়নি? এই অপমানটা কার জন্য হয়েছে? তাদেরকে কেন আমরা ছেড়ে দেবো? যারা এই দুর্নীতির কারণ, তারা দায় এড়িয়ে যেতে পারে না। আর যারা দোষীকে শাস্তি না দিয়ে নির্দোষকে শাস্তি দিয়েছে, সেই বিচার বিভাগে সেটাকে এড়িয়ে যেতে পারে না। আর যে সংস্থা নিরপেক্ষ তদন্তকারী সংস্থা বলে পরিচিত, তার রিপোর্ট যদি গ্রহণ করা না হয়, তো সেই নিরপেক্ষ তদন্তকারী সংস্থার অফিসে তালা লাগিয়ে দেওয়া দরকার। কি প্রয়োজন তার? আমরা জানি এই সিবিআই রিপোর্টে এখনো পর্যন্ত অজস্র মানে বহু ছাত্র যারা এখনো পর্যন্ত জেলের ভিতরে গান গাচ্ছে, অনেকে জেল পর্যন্ত, ফাঁসি পর্যন্ত হয়েছে, তাহলে তাদেরটা কেন গ্রহণ করা হবে না? তাই আমরা যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, সেই কথাটা বলবো। আজকে শুধু 3টে দাবির কথা আগে বলে দিই। আজ আমরা জিয়া অফিসে এসেছি, ব্যর্থ ফিরে যেতে নেই। আমরা অনেক দূর থেকে এসেছি, কিন্তু আপনারা এখানে আছেন। জিআই, মাননীয় জিআই মহাশয়কে আমরা বলতে চাইছি, আজকে আমরা সেই লিস্টটা আপনার কাছে চাই, যে লিস্টটা আপনার কাছে আছে। অর্থাৎ আপনি 3 তারিখের পর যখন এমএ ফাইল হলো এবং তারপর থেকে যারা স্কুল যাওয়ার পারমিশন পেল, অর্থাৎ আজকে পর্যন্ত যারা, আজকে 30 তারিখ, আজকে স্যালারি ঢুকছে, কাদেরকে আপনি স্যালারি দিয়েছেন এই মাসে চাকরি করার জন্য, কারা তারা, সেই লিস্টটা আমাদেরকে দিতে হবে। আপনাকে সেই লিস্টটা আপনাকে দিতে হবে। এটা বলবেন না যে এটা আমার হাতে নেই, কারণ আপনি স্যালারিটা করছেন। কারণ আমরা সেদিন আপনাদের কাছে আসিনি, সেদিন আপনারা 10 ডেজের স্যালারি দিয়েছেন। আপনারা প্রত্যেকের ডকুমেন্ট ভেরিফিকেশন করেছে। আমি যদি ভুল নাই, 10 থেকে 12 বার পর্যন্ত এরা আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করেছে, আমরা ভুল বলছি না। তাহলে 12 বার ডকুমেন্ট ভেরিফিকেশন করে, তাহলে 2টো কারণ হতে পারে। তাহলে আপনি আর সেই সময় জবাই করার চেষ্টা করেননি, আর তাহলে আমাদেরকে অপদস্থ করে একটা নাটক করেছেন সরকারের নির্দেশে, শিক্ষা দপ্তরের নির্দেশে। তাই আজকে আমরা খুব সম্মানের সাথে জানাচ্ছি, ওই লিস্ট আমাদের চাই। আর সুপ্রিম কোর্টের কোন জাজমেন্টের কোন জায়গায় শিক্ষক 2016 প্যানেলের শিক্ষক শিক্ষিকারা সিএল, এমএল, মেডিকেল পাবে না, এটা সিসিএল পাবে না, যেটা আমাদের দেখিয়ে দিন, তাহলে আমরা কিছু বলবো না। আর যদি দেখাতে না পারেন, আপনাকে আজকে একটা শর্ট নোটিশ দিতে হবে যে 2016 এসএলএসটি কোন শিক্ষক শিক্ষিকাকে কোন রকম অপদস্থ হত্যা করা যাবে না। এই দুটো আপনার কাজ, আপনি অত্যন্ত সন্তর্পণে আপনি এই কাজটা করতে পারেন। আপনার কাছে 2টো মাত্র একদিন আমি যাচ্ছি, আমরা যাবো, আপনারা এই করবেন। আর একটা দাবি আপনি সরকারের কাছে পৌঁছান। আপনারা যে ফর্ম ফিল আপ করে পরীক্ষা নিচ্ছেন, সেই পরীক্ষাটা কেন নিচ্ছেন? কারণ পরীক্ষাটা আপনার কাছে খুব সংক্ষিপ্ত সমাধান, খুব সহজ সমাধান। এই পরীক্ষাটা নিলে যেটা হবে, 10 টেস্টদের আপনি আলাদা করে চাকরি দিতে পারেন। আমাদের নিশ্চয়তা না থাকলে তাদের নিশ্চয়তা আছে, কিন্তু আপনি পাপটা দিয়ে ফেলতে পারবেন। এই পাপটা কি না, যারা আজকে যদি সেগ্রিগেশন হয়ে যায়, যারাই বাছাই হয়ে যায়, তাহলে যারা টাকা দিয়ে চাকরি করছিল, তারা নেতাদের বাড়ি গিয়ে ভেঙে চুড়ে কোন কোন নেতারা আছে, কোন কোন ক্যাবিনেটের মন্ত্রীরা আছে, তাদের কলার ধরতে যাবে না। তাই কলার ধরার ভয়ে এবং ক্যাবিনেট যাওয়ার ভয়ে আপনি সমস্ত 15,000 ছেলেকে ক্ষতিগ্রস্ত করছেন, যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই। তাই পরীক্ষা আমরা দেব না।
পরীক্ষার বিকল্প আপনার কাছে রিভিউ পিটিশন আছে, আপনি সেই রিভিউ থেকে আমাদের বাঁচিয়ে আনবেন। আমি প্রথমেই বলেছি, আমি অন্তত বিশ্বাস করি না যদি এই লাইভ থেকে কেউ শুনে আমার বিচার বিভাগ আমার মুন্ডুপাত করে, আমি এখনো বলছি আমি সেটাতেও রাজি আছি, আমি বিশ্বাস করি না স্বাধীন এই জাজমেন্টের পরে যে বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষ এবং সেই ভূমিকা তারা পালন করেছে। আর এটা করার অধিকার আমার সংবিধান আমাকে দিয়েছে, কারণ উই দ্য পিপল অফ ইন্ডিয়ার যে প্রথম লাইনের পিপল, উই দ্য পিপল আমরা, যাদের জন্য সংবিধান তৈরি হয়েছে। কোন বিচারক, কোন নেতা, কোন মন্ত্রী, কোন ভূমিকা রাষ্ট্র নেতার বাপের জন্য সংবিধান তৈরি হয়নি, যেটার জন্য আমাদেরকে ক্ষতিগ্রস্ত করা হবে। বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন সংবিধান কার হাতে যাচ্ছে সেটার উপর সংবিধানের গুরুত্ব নির্ভর করে। খারাপ হাতে লোকের হাতে সংবিধান গেলে খারাপ ভাবেই সেটাকে অনুশীলন করা হবে। তাহলে নিশ্চয় আজকে খারাপ লোকের হাতে সংবিধান আছে, সে কারণে নির্বিচারে যারা নিরপরাধ নিষ্পাপ তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর যারা অপরাধী তারা মসনদে বসে আবার দ্বিতীয়বার মসনদে স্বপ্ন দেখছে। তাই